সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 মহামারী থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ইতিহাস প্রোগ্রাম স্নাতক সম্মান চতুর্থ বর্ষ, কোর্স কোড 241505। কোর্সের নাম ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস 1773 থেকে 1947 খ্রিস্টাব্দ। লেকচার নম্বর 3। লেকচারের শিরোনাম রেগুলেটিং অ্যাক্ট 1773। আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হান্নান মিয়া, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দায়িত্ব সংজ্ঞায়িত করে ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত প্রথম আইন ছিল রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন। ব্রিটিশ ঔপনিবেশিক ভারতের সাংবিধানিক ইতিহাসে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত এটি ছিল সর্বপ্রথম আইন। এই আইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্য ছিল ভারতে কোম্পানির প্রশাসনের উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নের পটভূমি। বাংলা জয়ের আগেই এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যন্ত লাভজনক ব্যবসায় নিয়োজিত ছিল। অর্থাৎ 1757 সালে পলাশীর যুদ্ধের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে যে বাণিজ্য করত তখনই তাদের অবস্থাটা অনেক লাভজনক ছিল। কোম্পানির শেয়ার মালিকেরা নিয়মিতভাবে আকর্ষণীয় মুনাফা লাভ করতেন। কিন্তু বাংলা বিজয়ের পর অর্থাৎ 1757 সালে পলাশীর যুদ্ধে বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি যখন বাংলার কর্তৃত্ব লাভ করে তখন কোম্পানির বাণিজ্য ক্রমাগত লোকসানে চলছিল বা লোকসান বাণিজ্য ক্রমাগত লোকসান হতে থাকে। কোম্পানির কর্মচারীরা রাতারাতি ধনী হওয়ার উদ্দেশ্যে বাংলার সম্পদ লুটপাটে নিজেদেরকে নিয়োজিত করে। এটাই ছিল মূলত কোম্পানির লোকসানের বা ঘাটতির মূল কারণ। অর্থাৎ তারা মনে করেছিল যে আমরা এদেশে রাজনৈতিক বা ক্ষমতা কর্তৃত্ব লাভ করেছি, সুতরাং এই দেশ থেকে যা অর্থ সম্পদ লাভ করবো তা আমাদের। তারা এর পূর্বে তারা বাণিজ্য করতে তারা সরকারের খাতে বা সেটা কোম্পানির খাতে জমা হতো। এই কারণে প্রথম দিকে কোম্পানি যখন বাণিজ্য করতো তারা স্বাভাবিকভাবে লাভজনক একটা অবস্থায় ছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন বাংলার কর্তৃত্ব লাভ করে তখন কোম্পানির কর্মচারী-কর্মকর্তারা অসৎ উপায় অবলম্বন করে বাণিজ্যের চেয়ে নিজেদের কোম্পানির স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থ রক্ষায় বেশি সচেষ্ট হয়। এই লুটপাটের কারণে 1769 বা 70 সালে অর্থাৎ বাংলা ছিল 1176 সালে যে বিরাট দুর্ভিক্ষ দেখা দেয় তার ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের সরকার উপলব্ধি করেন যে কোম্পানি ও নববিজিত রাজ্যটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে কোম্পানির ব্যবসা বাণিজ্যের ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। হ্যাঁ, তোমরা সবাই জানো যে 1769-70 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয় যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর। বাংলা 1176 সালে এই দুর্ভিক্ষটি সংঘটিত হয়েছিল বিধে এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। মূলত এই দুর্ভিক্ষের ফলে যে তদন্ত হয় ব্রিটিশ সরকার যে সংসদীয় তদন্ত কমিটি গঠন করে সেই তদন্ত কমিটির প্রতিবেদনের ফলে এখানে কোম্পানির শাসন ব্যবস্থাকে একটা বিধিবদ্ধ রূপে আনার চেষ্টা স্বরূপ এই রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়। 1757 সালে পলাশীর যুদ্ধের পর বাংলায় ইংরেজদের প্রতিপত্তি ও প্রাধান্য প্রতিষ্ঠা হয়। 1764 সালে বক্সারের যুদ্ধের পর ভারতে কোম্পানির প্রকৃত রাজনৈতিক ক্ষমতা লাভ করে, কিন্তু ইংল্যান্ডের আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাজার নাম ব্যতীত কোনো ভূখণ্ড লাভের অধিকার স্বীকৃত ছিল না। এই অবস্থায় কোম্পানির অবস্থান ছিল রীতিমতো বিধি বহির্ভূত। এ সমস্যার সমাধানের উপায় ছিল কোম্পানির নামে অধিকার গ্রহণ করা অথবা কোম্পানির উপর দায়িত্ব হস্তান্তর করা। এ সময় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এডমন্ড বার্ক এ সম্পর্কিত প্রশ্নে পার্লামেন্টে মত প্রকাশ করেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবলমাত্র ব্রিটিশ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য গঠিত হয়নি, বরং বাস্তব ক্ষেত্রে এর উপর প্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্যের সার্বভৌমত্বের ক্ষমতা অর্পিত হয়েছিল।
এই অবস্থায় কোম্পানিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে রাখা যায়। কিভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে রাখা যায়? সুতরাং ভৌগোলিক শক্তি এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে কোম্পানির অবস্থান ব্রিটিশ পার্লামেন্টে কোম্পানির কাজকর্মে হস্তক্ষেপ করতে বাধ্য করে। অর্থাৎ কোম্পানিকে ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকার যে দায়িত্ব দিয়েছে এডমন্ড বার্ক, তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে কোম্পানির দায়িত্ব শুধু ব্যবসা বাণিজ্য করা ছিল না, কোম্পানির দায়িত্ব ছিল ব্রিটিশ সাম্রাজ্যকে সুসংহত করা, ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার এবং ব্রিটিশ সাম্রাজ্যের বা ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ সরকারের শাসন ক্ষমতা সুদৃঢ় করা বা শাসন বিস্তার করা। সুতরাং এই যেহেতু কোম্পানি ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করছে, সুতরাং এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে রাখা যাবে না, তাদেরকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। ভারতে কোম্পানির প্রেসিডেন্সি গুলোর সরকার কোম্পানির কিছু সংখ্যক সামরিক ও বেসামরিক কর্মচারী দ্বারা পরিচালিত হতো। এ সকল কর্মচারীদের বেতন ছিল খুবই সামান্য, কিন্তু এ সকল কর্মচারীরা এ দেশীয় দরিদ্র প্রজাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছিল। অবৈধভাবে অর্জিত সম্পদের সাহায্যে তারা ব্রিটেনের পার্লামেন্টে পর্যন্ত আসন দখল করতেছিল, যার ফলে শাসক গোষ্ঠী শ্রেণী এদের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। ইংল্যান্ডের সচেতন শিক্ষিত জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে এবং এদের নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করে। পার্লামেন্টের অনিবার্য আহ, ফলে পার্লামেন্টের আইন পাস বা কোম্পানিকে নিয়ন্ত্রণ করা পার্লামেন্টের জন্য অপরিহার্য হয়ে পড়ে। 1765 সালে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের ফলে প্রচুর সম্পদের মালিক হয়। ক্লাইভের হিসাব অনুযায়ী বাংলায় রাজস্বের পরিমাণ 40 লক্ষ পাউন্ড এবং নেট আয় ধরা হয় 16,50,000 পাউন্ড। ফলে কোম্পানি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। কিন্তু পরবর্তীতে মুঘল সম্রাট এবং হায়দ্রাবাদের নিজামকে বিপুল উপঢৌকন এবং বার্ষিক অনুদান, বিপুল সামরিক ব্যয় এবং যুদ্ধ বিগ্রহের ফলে কোম্পানির ভান্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। কোম্পানি আর্থিক দেউলিয়াত্বের মুখোমুখি হয়। তোমরা জেনে থাকবে যে 1765 সালে কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করে, মানে এই দিওয়ানি লাভের কারণে কোম্পানি একটি চুক্তি হয়ে এলাহাবাদে দুটি চুক্তি হয়েছিল। একটি চুক্তিতে হয়েছিল মুঘল সম্রাট তৃতীয় শাহ আলমের সাথে, যেখানে বলা হয়েছিল যে সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানের বিনিময়ে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করবে। তারপর অপর আরেকটি এলাহাবাদে অপর যে চুক্তিটি হয় সেখানে বলা হয়, সেই চুক্তিটি হয় অযোধ্যা নবাবের সাথে। সেখানে বলা হয় নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা প্রদানের বিনিময়ে এই অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করবে। সরি, অযোধ্যার সম্রাটকে বার্ষিক 53 লক্ষ টাকা দেবে তার শাসন কার্য পরিচালনার জন্য। অর্থাৎ সম্রাটের সাথে যে চুক্তি হয় সে চুক্তি অনুযায়ী দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং নবাবের সাথে চুক্তির মাধ্যমে তারা শাসন ক্ষমতা নবাবের উপর অর্পণ করে। অর্থাৎ নবাবের কাছে থাকে দায়িত্বহীন ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানির হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা। এটা এর ফলেই দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন। এরপরে এই যে কোম্পানি বা নবাবকে যে সম্রাট এবং নবাবকে যে পরিমাণ অর্থ দেওয়া হয়, এর ফলে দেখা যায় যে কোম্পানি অনেকটা আর্থিক দেউলিয়াত্ব, এবং তাছাড়া কোম্পানির কর্মচারী কর্মকর্তাদের দুর্নীতি তো ছিলই। এ সকল কারণে কোম্পানির রাজস্ব প্রায় শূন্য হয়ে পড়ে, কোম্পানি আর্থিক দেউলিয়াত্বের মুখোমুখি হয়। এই অবস্থায় 1772 সালে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্যের আবেদন জানায়। ব্রিটিশ পার্লামেন্ট ঋণের এই আবেদন মঞ্জুর করে, তবে সেই সঙ্গে স্বদেশে ও বিদেশে কোম্পানির বিষয়াদি নিয়ন্ত্রণমূলক এক আইনও চাপিয়ে দেয়। অর্থাৎ কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে যখনই আর্থিক ঋণের জন্য আবেদন করে, তখন ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানিকে ঋণ প্রস্তাব পাশের সাথে সাথে এই কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন পাস করে কোম্পানির উপর চাপিয়ে দেয়, যেটাই রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন নামে পরিচিত। এই আইনের যে ধারাগুলো ছিল তা হচ্ছে
এই আইনে বেশ কয়েকটি জটিল বিধান সন্নিবেশিত করা হয়। কোম্পানির বাংলা রাজ্যের জন্য এসব বিধানে যেগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি ছিল: বাংলায় ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি সরকারের জন্য একজন গভর্নর জেনারেল ও তাকে সাহায্য করার জন্য একটি কাউন্সিল থাকবে। কাউন্সিল চারজন কাউন্সিলর বা সদস্য নিয়ে গঠিত হবে। এই কাউন্সিলের পরামর্শক্রমে গভর্নর জেনারেল দেশ পরিচালনা করতে বাধ্য থাকবেন। কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত মানা গভর্নর জেনারেলের জন্য বাধ্যতামূলক। ওয়ারেন হেস্টিংস হবেন প্রথম গভর্নর জেনারেল, আর লেফটেন্যান্ট জেনারেল জন ক্লেভারিং, জর্জ মনসন, রিচার্ড বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস হবেন গভর্নর জেনারেলের কাউন্সিলের প্রথম 4 সদস্য। কলকাতায় ব্রিটিশ নাগরিকদের বিচার কার্যের জন্য একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হবে। একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারক দিয়ে গঠিত হবে এই সুপ্রিম কোর্ট। এর এখতিয়ার থাকবে বাংলায় নিবাসী সকল ব্রিটিশ নাগরিক ও কলকাতায় বসবাসকারী সকল দেশীয় প্রজা। কোম্পানির এসব পদধারী ব্যক্তিদেরকে তার নিজস্ব আয় থেকে নিম্ন বর্ণিত হারে বার্ষিক প্রদান করবে। গভর্নর জেনারেল 25,000 স্টার্লিং, কাউন্সিলরগণ প্রত্যেকে 10,000 স্টার্লিং, প্রধান বিচারপতি 8,000 স্টার্লিং এবং অন্যান্য বিচারক প্রত্যেকে 6,000 স্টার্লিং। গভর্নর জেনারেল, কাউন্সিলর ও বিচারকদের জন্য ভারতীয় রাজন্যবর্গ, জমিদার ও অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে কোনো উপহার বা আর্থিক দান গ্রহণ নিষিদ্ধ করা হয়। ভারতীয়দের কাছ থেকে বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি কোনো উপহার, পুরস্কার ও কোনো প্রকার আর্থিক সুবিধা নিতে পারবে না। কালেক্টর ও জেলার অন্যান্য কর্মকর্তাদের জন্য জমিদার ও অন্যান্য ব্যক্তির কাছ থেকে কোনো উপহার, পুরস্কার অথবা আর্থিক সুবিধা গ্রহণ করা অবৈধ। এগুলি ছিল রেগুলেটিং অ্যাক্টের ধারা। রেগুলেটিং আইনের ধারাগুলির ফলে এর যে ত্রুটি সমূহ পরিলক্ষিত হয় তা হচ্ছে, অর্থাৎ রেগুলেটিং আইনের মাধ্যমে ভারতে একটি নতুন প্রশাসন, আইন ও বিচার ব্যবস্থার ভিত্তি রচনা করার পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু এই আইনটি ত্রুটিমুক্ত ছিল না। এই আইনের যে সকল ত্রুটি সমূহ লক্ষ্য করা হয় তা হচ্ছে, এই আইন সম্পর্কে ইলবার্ট লিখেছেন, সুপ্রিম কোর্টের এলাকা বাংলার সরকারের সাথে সম্পর্ক এবং গভর্নর জেনারেল পরিষদের প্রকৃত ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে 1773 আইন ছিল অস্পষ্ট, দুর্বোধ্য। রেগুলেটিং আইনের প্রধান ত্রুটি সমূহ নিচে আলোচিত হলো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট মূলত কোম্পানির গঠনতন্ত্র পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনের প্রধান উদ্দেশ্য ছিল কোম্পানি পরিচালকদের কার্যকলাপের নিরাপত্তা বিধান করা, সংগ্রহের জন্য অবৈধ পুঁজ বন্ধ করা এবং ইংল্যান্ডে অবস্থিত কোম্পানির আভ্যন্তরীণ বিদেশ নীতি সুষ্ঠুভাবে পরিচালনা উৎসাহিত করা। কিন্তু এই উদ্দেশ্য শেষ পর্যন্ত সফল হয়নি। বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর ভারতে কোম্পানি সরকারের মধ্যে মতপার্থক্যের উদ্ভব হয়। এই আইনের সবচেয়ে বড় ত্রুটি ছিল গভর্নর জেনারেলকে তার পরিষদের নিয়ন্ত্রণাধীন করা। গভর্নর জেনারেলের কোনো ভেটো ক্ষমতা না থাকায় তাকে পরিষদের সদস্যদের প্রচন্ড বিরোধিতার সম্মুখীন হতে হয়। অর্থাৎ এই আইনের সবচেয়ে বড় ত্রুটি ছিল গভর্নর জেনারেলের একক কোনো সিদ্ধান্ত ছিল না, তাকে পুরোপুরি তার সিদ্ধান্তের জন্য তার কাউন্সিলর বা পরিষদের উপর নির্ভর করতে হতো। 1773 সালের আইনে অংশীদারদের সবাই ভোট দেওয়ার অধিকার 500 পাউন্ড হতে 1000 পাউন্ডে বৃদ্ধি করা হয়। অর্থাৎ 1773 সালের আইনে কোম্পানির যে অংশীদার ছিল, শেয়ার হোল্ডার ছিল, তাদের ভোট দেওয়ার অধিকার পূর্বে ছিল 500 পাউন্ড, পরবর্তীতে এটি 1000 পাউন্ডে বৃদ্ধি করা হয়। এর ফলে 1246 জন ক্ষুদ্র অংশীদারদের সবাই ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হন। এ ব্যবস্থা কোম্পানির ডাইরেক্টর সভা কতিপয় ব্যক্তি দ্বারা শাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়। অর্থাৎ এই ব্যবস্থাটি কোম্পানির ডাইরেক্টর সভা বেশ কয়েকজন, এরপর যখন যেহেতু অংশীদারিত্ব এবং শেয়ার হোল্ডারদের ভোটদানের অধিকারটা রহিত করা হয়, তখন স্বাভাবিকভাবেই কোম্পানির কতিপয়ের শাসন ব্যবস্থায় পরিণত হয়। রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হবার আগে ভারতের কোম্পানির প্রেসিডেন্সিগুলির এক প্রকার স্বাধীন ছিল। রেগুলেটিং আইনে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর কলকাতা প্রেসিডেন্সির কর্তৃত্ব স্থাপন করা হয়।
রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়, কিন্তু এই আইনে সুপ্রিম কোর্টের ক্ষমতা, অধিক্ষেত্র, গভর্নর জেনারেল ও পরিষদের সাথে বিচারকদের সম্পর্ক সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়। সুপ্রিম কোর্ট ও কলকাতা সরকারের ক্ষমতা ও ক্ষেত্র সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে বাংলায় শাসন ক্ষেত্রে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এই আইনে ইংরেজ নাগরিকদের উপর সুপ্রিম কোর্টের কর্তৃত্ব স্থাপন করা হয়, কিন্তু ইংরেজ নাগরিক সংজ্ঞাটি সুস্পষ্টভাবে নির্ধারিত না থাকায় কোর্টের সাথে পরিষদের নানা বিষয়ে মতপার্থক্যের উদ্ভব হয়। রেগুলেটিং আইনের আরেকটি বড় ত্রুটি ছিল এই আইনে সুপ্রিম কোর্ট কোনো আইনের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। সুপ্রিম কোর্টের বিচারকগণ শুধুমাত্র ইংল্যান্ডের আইনে অভিজ্ঞ ছিলেন এবং তারা ভারতে ব্রিটিশ আইন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করতেন। অপরদিকে কলকাতায় ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রতিষ্ঠিত সদর দেওয়ানি আদালত এবং জেলাসমূহের আদালতে গভর্নর জেনারেল ও পরিষদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হতো। ফলে বিচার ব্যবস্থা এক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয়, এই কলকাতায় সুপ্রিম কোর্টে যে বিচারকদের নিয়োগ দেওয়া হতো তারা ছিল ব্রিটিশ আইনে অভিজ্ঞ, কিন্তু এদেশের যে প্রাদেশিক অঞ্চলের বা জেলা আদালত সমূহ ছিল, যেটা অর্থাৎ গভর্নর জেনারেল কর্তৃক প্রতিষ্ঠিত যে আদালতগুলো ছিল, এই আদালতগুলো পরিচালিত হতো গভর্নর জেনারেল ও তার পরিষদের আইনের মাধ্যমে। অর্থাৎ দুটো সাংঘর্ষিক বিষয়, কারণ ব্রিটিশ সরকার যে বিচারকদের নিয়োগ দিত তারা এই পরিষদের আইন সম্পর্কে জ্ঞাত ছিলেন না, ফলে তাদের উভয়ের মধ্যে বিচার কার্য পরিচালনা একটা জটিল পরিস্থিতির সম্মুখীন বা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক ছিল। এই আইনের আরেকটি ত্রুটি ছিল কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্টের অপর্যাপ্ত নিয়ন্ত্রণ। এই আইনে বলা হয়েছিল যে সপরিষদ গভর্নর জেনারেল কর্তৃক প্রেরিত ভারতের সামরিক ও বেসামরিক সমস্ত নথিপত্র ইংল্যান্ড ডাইরেক্টর সভা 14 দিনের মধ্যে ব্রিটিশ মন্ত্রিসভায় পেশ করবে, কিন্তু ডাইরেক্টর ভারত হতে প্রেরিত নথিপত্র উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্রিটিশ মন্ত্রিসভার কাছে পেশ করতে ব্যর্থ হয়। ফলে ভারতে কোম্পানি শাসনের ব্রিটিশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি। অর্থাৎ যেটি 14 দিনের মধ্যে পেশ করার কথা বলা হয়েছিল, কিন্তু ডাইরেক্টর বা কর্তৃপক্ষ এই ফাইলটি নির্ধারিত সময়ের মধ্যে ব্রিটিশ মন্ত্রিসভায় পেশ করতে না পারায় স্বাভাবিকভাবেই ব্রিটিশ সরকার বা মন্ত্রিসভা কোম্পানির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। রেগুলেটিং আইনের বা নিয়ন্ত্রণ আইনের ত্রুটি সমূহ থাকা সত্ত্বেও এর বেশ কিছু শাসনতান্ত্রিক গুরুত্ব ছিল। রেগুলেটিং আইন এর স্পষ্ট কিছু ত্রুটি থাকা সত্ত্বেও ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস এই আইনের গুরুত্ব ছিল অপরিসীম। এই আইনের সাংবিধানিক গুরুত্ব হচ্ছে, রেগুলেটিং আইন দ্বারা এটি স্বীকৃত হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন নামমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এই আইন কোম্পানিকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করে। ভারত সংক্রান্ত বিষয় এ পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্ট যেসব আইন প্রণয়ন করে, রেগুলেটিং আইন ছিল তার মধ্যে প্রথম। ব্রিটিশ শাসিত ভারতের জন্য এটি ছিল সর্বপ্রথম লিখিত আইন। এই আইনের দ্বারা কোম্পানির কার্যক্রমে ব্রিটিশ পার্লামেন্টের হস্তক্ষেপের সূচনা হয়। কোম্পানি অধিকৃত অঞ্চলে আইন রচনা করার অধিক্ষেত্র তৈরি হয়। কোম্পানির হাত থেকে পার্লামেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরে এটি ছিল প্রথম সূচনা। এই আইনে গভর্নর জেনারেল, পরিষদের সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি ও বিচারকদের নিয়োগের ক্ষেত্রে কোম্পানির একক ক্ষমতা খর্ব করা হয়। এসব নিয়োগের ক্ষেত্রে ইংল্যান্ডের রাজার অনুমোদনের ব্যবস্থা করা হয়। এই আইন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এজন্য যে এই প্রথম কোন ইউরোপীয় সরকার ইউরোপের বাইরে কোন অঞ্চল শাসন করার অধিকার লাভ করে। এ ধরনের কোন পরিকল্পনা ইতিপূর্বেও অপর কোন ইউরোপীয় জাতি গ্রহণ করেনি। এই আইনের অপর গুরুত্ব ছিল যে এই আইনের মাধ্যমে ভারতের প্রেসিডেন্সি গুলোর মধ্যে ঐক্য স্থাপনের ব্যবস্থা করা হয়। এই আইনের ফলে গভর্নর জেনারেল ও পরিষদ অন্য প্রেসিডেন্সি গুলো তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের অধিকার লাভ করে। এই আইন ভারতে কোম্পানির শাসনের অপশাসন ও কোম্পানির কর্মচারীদের দুর্নীতির অবসান ঘটায়। কোম্পানির কর্মচারীদের ভারতীয়দের কাছে উপহার ও অবৈধ অর্থ সংগ্রহ নিষিদ্ধ হয়।
এমনকি গভর্নর জেনারেল পরিষদের সদস্যবৃন্দ ও সুপ্রিম কোর্টের বিচারকদের অবৈধভাবে অর্থ সংগ্রহের প্রলোভন এই আইন দ্বারা নিষিদ্ধ করা হয়। পরিশেষে বলা যায়, কোম্পানি কর্মকর্তাদের অসদাচরণ ও দুর্নীতি দমনই ছিল এই আইনের বিধানগুলির লক্ষ্য। অবশ্য এই আইন দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়। সর্বোচ্চ গভর্নর জেনারেল থেকে শুরু করে নিম্নতম স্তর জেলা কর্মকর্তাদের মধ্যে ঢালাওভাবে দুর্নীতি অব্যাহত থাকে। হেস্টিংসের বিরুদ্ধে যে অভিশংসনমূলক বিচার অনুষ্ঠিত হয় তার প্রধান অভিযোগগুলির মধ্যে দুর্নীতি ছিল অন্যতম। এই দুর্নীতি গভর্নরের কাউন্সিলকে দুটি পারস্পরিক বৈরী শিবিরে বিভক্ত করে। একটি ছিল হেস্টিংস পন্থী, অপরটি ছিল ফ্রান্সিস পন্থী। তাদের বিরোধ সংঘাতের বিষয়বস্তু ছিল এক তরফের বিরুদ্ধে অন্য তরফের দুর্নীতির অভিযোগ। দুর্নীতি মোকাবেলা করার জন্য 1784 সালে ব্রিটিশ পার্লামেন্টকে আরো একটি আইন পাশ করতে হয়। এই আইনের নাম পিটের ভারত শাসন আইন। পরবর্তী ক্লাসে আমরা 1784 সালের পিটের ভারত আইন নিয়ে আলোচনা করব। আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম এর তথ্যসূত্র হচ্ছে বাংলাদেশের ইতিহাস ফর ডক্টরস, বাংলাদেশের ইতিহাস প্রথম খণ্ড সিরাজুল ইসলাম সম্পাদিত, বাংলাপিডিয়া। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।